দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক ফলাফল আর তাদের বিশাল পরিকল্পনা নিয়ে। তাদের প্রকাশিত তথ্যের ভিত্তিতে আজ আমরা একটা বেশ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, রিলায়েন্স কি ভবিষ্যতের ভারতের জন্য এমন এক অজেয় দুর্গ তৈরি করছে যেখানে টেলিকম, রিটেল, এনার্জি আর এআই সবকিছু মিলেমিশে গ্রাহকের জীবনের একটা অপরিহার্য অপারেটিং সিস্টেম হয়ে উঠবে? নাকি এই বিশাল বিস্তার আসলে একটা হাউস অফ কার্ডস, একটা তাসের ঘর, যা নিজের ভারেই হয়তো ভেঙে পড়তে পারে, যেখানে এতগুলো ভিন্ন ভিন্ন দিকে মনোযোগ দিতে গিয়ে মূল ফোকাসটাই হারিয়ে যাচ্ছে এবং কার্যনির্বাহের জটিলতা এক চরম পর্যায়ে পৌঁছেছে? আমার অবস্থান বেশ পরিষ্কার। আমি মনে করি রিলায়েন্সের এই সমন্বিত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমই তাদের সবচেয়ে বড় শক্তি, যা এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করছে। আর আমার যুক্তি হল, এই বহুমুখী বিস্তার কোম্পানির গতি কমিয়ে দিচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে বিশেষায়িত প্রতিযোগীদের বিরুদ্ধে জেতার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় রিলায়েন্সের কৌশলকে শুধু আলাদা আলাদা ব্যবসার যোগফল হিসেবে দেখলে সবচেয়ে বড় ভুলটা করা হবে। এটা আসলে একটা গভীর সমন্বিত ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা অংশ অন্য অংশকে আরও শক্তিশালী করে তুলছে। ভাবুন তো একবার, তারা আসলে পণ্য বা পরিষেবা বিক্রি করছে না, তারা গ্রাহকদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে একটি অপরিহার্য অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। যেমন জিও প্ল্যাটফর্মস শুধু একটা টেলিকম কোম্পানি নয়, তারা নিজেদের বলছে নেক্সট জেন টেকনোলজি কোম্পানি অ্যাট স্কেল, যার নিজস্ব 5G এবং ফিক্সড ওয়্যারলেস প্রযুক্তি আছে। অন্যদিকে রিলায়েন্স রিটেল তার হাজার হাজার ফিজিক্যাল স্টোরের নেটওয়ার্ক ব্যবহার করে 30 মিনিটে গ্রোসারি থেকে শুরু করে ইলেকট্রনিক্স পৌঁছে দিচ্ছে, যা শুধু অনলাইন ভিত্তিক প্রতিযোগীদের পক্ষে স্বপ্ন। আবার দেখুন, কোম্পানির নতুন এনার্জি ব্যবসা ভবিষ্যতে জিওর বিশাল ডেটা সেন্টারগুলোকে পরিবেশ বান্ধব শক্তি দেবে। একবার একজন গ্রাহক জিওর কানেকশন, জিও মার্টের ডেলিভারি আর জিও সিনেমার বিনোদনে অভ্যস্ত হয়ে গেলে তার পক্ষে এই ইকোসিস্টেম থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এটাই তাদের লং টার্ম স্ট্র্যাটেজি। আপনার এই অপারেটিং সিস্টেমের ধারণাটা শুনতে আকর্ষণীয়, কিন্তু আমি বিষয়টাকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখছি। আমার কাছে এই কৌশলকে দূরদর্শী না বলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। দেখুন, কুইক কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মিডিয়া, এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভীষণ প্রতিযোগিতামূলক এবং এখানে সফল হতে গেলে 100% মনোযোগ আর একটা অত্যন্ত ক্ষিপ্র বা অ্যাজাইল সাংগঠনিক কাঠামো দরকার। রিলায়েন্সের মতন একটা বিশাল শিল্পগোষ্ঠীর পক্ষে কি সেই গতি বজায় রাখা সম্ভব? যেমন ধরুন জিও মার্টের কথা। তারা প্রথমে শিডিউলড ডেলিভারি মডেল থেকে হঠাৎ করে 30 মিনিটেরও কম সময় ডেলিভারির মডেলে চলে এলো। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে রিলায়েন্স বাজারে ট্রেন্ড তৈরি করছে না, বরং ব্লিঙ্কিট বা জেপ্টোর মতন বিশেষায়িত প্রতিযোগীদের চাপে পড়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। শুধু তাই নয়, ম্যানেজমেন্ট নিজেই স্বীকার করেছে যে পিভিসি এবং পলিয়েস্টারের মতন বড় প্রকল্পগুলো বাস্তবায়নে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, যাকে তারা বলছে এক্সিকিউশন টাইটনেস কি থাকে। আপনি কার্যনির্বাহের চাপের কথা বলছেন, কিন্তু এই সমন্বয়ের বাস্তব সুবিধাগুলোও তো আমাদের দেখতে হবে। সেগুলো তো ইতিমধ্যেই স্পষ্ট। যেমন ধরুন তাদের তেল শোধনাগার বা O2C ব্যবসার কথাই। সেখানে উৎপাদিত পেট্রোল আর ডিজেল তাদের নিজেদের জিও বিপি নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে বিক্রি 34% বেড়েছে। এর মানে হল বিশ্ববাজারের অস্থিরতা তাদের ততটা কাবু করতে পারছে না। এখানেই শেষ নয়, তারা এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছে শুধু ইন্টারনেট কানেকশন বিক্রি করছে না, তার সাথে ম্যানেজড ওয়াইফাই, ক্লাউড এবং সিকিউরিটির মতো পরিষেবাও জুড়ে দিচ্ছে। গ্রাহকরা একটা জায়গা থেকেই সব সমাধান পেয়ে যাচ্ছেন। এটাই তো আপনার বলা অপারেটিং সিস্টেমের শক্তি, যা বাস্তবে কাজ করছে। হলো স্বচ্ছতার অভাব। এই জটিলতার কারণে ব্যবসার আসল চিত্রটা কি একটু ধুন্দলা হয়ে যাচ্ছে না? যেমন জিওস্টারের লাভের কথাই ধরুন। কাগজে কলমে তাদের 28.1% ইবিরা মার্জিন, অর্থাৎ মোট আয়ের উপর লাভ, অসাধারণ দেখাচ্ছে। কিন্তু ম্যানেজমেন্ট নিজেই ব্যাখ্যা করছে যে এই লাভ এসেছে সিজনাল অ্যামোর্টাইজেশন থেকে। সহজ কথায়, আইপিএলের মতো একটা বিশাল খরচকে তারা একবারে না দেখিয়ে কয়েকটি ত্রিমাসিকে ভাগ করে দেখাচ্ছে।
এতে কাগজের হিসাবে লাভ বেশি মনে হলেও এটা কি ব্যবসার আসল টেকসই লাভজনকতা, নাকি নিছকই একটা অ্যাকাউন্টিংয়ের কারসাজি? অন্যদিকে দেখুন, তাদের পুরনো তেল ও গ্যাস মানে আপস্ট্রিম ব্যবসায় লাভ প্রায় একই জায়গায় আটকে আছে বা কমেছে। তাহলে কি এটা বলা যায় না যে নতুন ব্যবসার চাকচিক্য দিয়ে পুরনো ব্যবসার দুর্বলতা ঢাকার চেষ্টা চলছে? আপনি জিওস্টারের লাভজনকতা নিয়ে একটা ভালো প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, এটা সত্যি যে ত্রৈমাসিক ভিত্তিতে লাভ ওঠানামা করতে পারে, কিন্তু বড় চিত্রটা দেখুন। তাদের ব্যবহারকারীর সংখ্যা 400 মিলিয়ন ছাড়িয়েছে। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর সেই দর্শকদের ধরে রাখার জন্য তারা বিগ বস বা কিউকি সাস ভি কাভি বহু থি মতো বড় শো নিয়ে আসছে। এটা স্বল্পমেয়াদী লাভ বাড়ানোর খেলা নয়, এটা দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের তাদের প্ল্যাটফর্মে আটকে রাখার কৌশল। আর পুরনো ব্যবসার কথা যদি বলেন, O2C ব্যবসার ইবিডা তো 20%-এরও বেশি বেড়েছে। কারণটা কি? কারণ তারা বিশ্ববাজারের চাহিদার সাথে সাথে নিজেদের উৎপাদন কৌশলকে দ্রুত পরিবর্তন করতে পেরেছে। যখন দেখেছে কিছু পণ্যে লাভ কম, তখন তারা সেখান থেকে সরে এসে পেট্রোল ও ডিজেলের মতো উচ্চ মূল্যের পণ্যের উৎপাদন বাড়িয়েছে। এটাই তো একটা বিশাল সমন্বিত ব্যবসার নমনীয়তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই নমনীয়তারও তো একটা সীমা আছে। আপনি বাজার দখলের কথা বলছেন, কিন্তু সেই দখলের গুণমান নিয়ে আমার প্রশ্ন আছে। জিওর গ্রাহক সংখ্যা 506 মিলিয়ন ছাড়িয়েছে। এটা একটা অবিশ্বাস্য সংখ্যা, আমি মানছি। তাদের 5G নেটওয়ার্ক অনেক গ্রামীণ এলাকায় কার্যত একচেটিয়া। রিলায়েন্স রিটেল এক ত্রৈমাসিকে 400-র বেশি নতুন স্টোর খুলেছে। 5,000-এর বেশি পিনকোডে কুইক কমার্স পরিষেবা দিচ্ছে। জিওমার্ট বলছে তাদের কাছে সবচেয়ে বড় ভাণ্ডার, সেরা মূল্য আছে। এগুলো সবই আগ্রাসী বাজার দখলের উদাহরণ, কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে আসল গল্পটা কি? আসল গল্পটা হল স্কেল বা পরিধি তৈরি করা। তারা শুধু বড় শহর নয়, দেশের প্রতিটি কোণায় পৌঁছাচ্ছে। টায়ার 2 শহরগুলোতে প্রথম আধুনিক রিটেলার হিসেবে ঢুকছে। এই যে একটা দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এর রক্ষণাবেক্ষণ খরচ হয়তো অনেক, কিন্তু এটা এমন এক পরিধি তৈরি করছে যা অন্য কোনো কোম্পানির পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব। এটাই তাদের দুর্গের পরীক্ষা। দুঃখিত, কিন্তু আমি এই যুক্তিতে পুরোপুরি একমত হতে পারছি না। শুধু সংখ্যা দিয়ে কি ব্যবসার আসল স্বাস্থ্য বোঝা যায়? জিওর ARPU বা গ্রাহক প্রতি গড় আয়ের দিকে তাকান। এটা এখন 214.4 টাকা। সহজ করে বললে, জিও প্রতি মাসে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে গড়ে এই টাকাটা আয় করে। এই সংখ্যাটা হয়তো বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক মানের তুলনায় এটা এখনও অনেক কম। এমনকি ম্যানেজমেন্টও বলছে যে ট্যারিফ বাড়ানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই। এর মানে কি? এর মানে হলো, এই বিশাল গ্রাহক ভিত্তি থাকা সত্ত্বেও তাদের লাভজনকতা এখনও চাপের মধ্যে। আর কুইক কমার্সের কথা যদি বলেন, এটা তো একটা টাকা পোড়ানোর ব্যবসা। যেখানে ব্লিঙ্কেট বা জেপ্টোর মতো বিশেষায়িত সংস্থাগুলো লাভ করতে হিমশিম খাচ্ছে, সেখানে রিলায়েন্স কি সত্যি এই মডেলটিকে লাভজনক করতে পারবে? তারা তো শুধু মুদি নয়, 30 মিনিটে ইলেকট্রনিক্সও ডেলিভারি করার কথা বলছে। এটা কি তাদের মূল ব্যবসার ফোকাস নষ্ট করছে না? আমার প্রশ্ন খুব সহজ, এই মডেলের লাভটা আসবে কোথা থেকে? আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু আমি বলবো আপনি বিষয়টাকে একটা শর্ট টার্ম লাভের দৃষ্টিকোণ থেকে দেখছেন। ARPU কম রাখাটা আসলে বাজার দখলের একটা দীর্ঘমেয়াদী কৌশল। একবার ব্যবহারকারীরা জিও ইকোসিস্টেমে মানে জিও সিনেমা, জিও মার্ট, জিও পেমেন্টস এগুলোতে অভ্যস্ত হয়ে গেলে তখন ধীরে ধীরে ট্যারিফ বাড়ানো বা ওয়ান জিওর মতো উচ্চমূল্যের বান্ডেল পরিষেবা বিক্রি করা অনেক সহজ হয়ে যাবে। এটা অনেকটা অ্যামাজনের প্রাইম মডেলের মতো। প্রথমে সস্তায় গ্রাহক নিয়ে এসো, তারপর তাদের পুরো ইকোসিস্টেমের মধ্যে জড়িয়ে ফেলো। কুইক কমার্সের ক্ষেত্রেও একই যুক্তি। তাদের লক্ষ্য শুধু গ্রোসারি বিক্রি করা নয়, গ্রাহকদের সমস্ত প্রয়োজনের জন্য একটা ওয়ান স্টপ সমাধান তৈরি করা। আর তাদের শক্তিটা কোথায় জানেন? তাদের 600টি ডার্ক স্টোরস এবং 3000-এর বেশি ফিজিক্যাল স্টোরের নেটওয়ার্ক। কোনো অনলাইন ভিত্তিক প্রতিযোগীর এই অফলাইন শক্তি নেই। এটা একটা লম্বা খেলা, 1-2 কোয়ার্টারের হিসাব নয়। সেখানেই তো আমার সবচেয়ে বড় আপত্তি। এখানেই ঝুঁকির ভারসাম্য নিয়ে প্রশ্নটা উঠছে। আপনি কি বলতে পারেন যে অন্য কোনো কোম্পানি ভারতে বা আন্তর্জাতিক স্তরে একসাথে এতগুলো ভিন্ন ভিন্ন মূলধন নির্ভর ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে এবং সফল হয়েছে? নিউ এনার্জি ব্যবসায় রিলায়েন্সের বিনিয়োগকে দূরদর্শী মনে হতে পারে। জামনগরে তারা যা তৈরি করছে তা এক কথায় অভাবনীয়।
একটা সম্পূর্ণ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ব্যবস্থা, অর্থাৎ নিজেদের সোলার প্যানেল থেকে শুরু করে ব্যাটারি এবং হাইড্রোজেন ইলেকট্রোলাইজার পর্যন্ত সবকিছু এক ছাদের নিচে তৈরি করা। তাদের লক্ষ্য হল জীবাশ্ম জ্বালানির চেয়েও কম খরচে ২৪ ঘন্টা নবায়নযোগ্য শক্তি সরবরাহ করা। স্বপ্নটা অসাধারণ। একদম একমত। এটা স্বপ্ন নয়, এটাই ভবিষ্যতের দিকে তাকানোর বাস্তব নিদর্শন। তারা শুধু আজকের বাজার নিয়ে ভাবছে না, আগামী ২০-৩০ বছরের শক্তি এবং প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণ করার ভিত্তি তৈরি করছে। যখন সারা বিশ্ব ক্লিন এনার্জির দিকে ঝুঁকবে, তখন রিলায়েন্স সেখানে একজন নেতা হিসেবে আবির্ভূত হবে। কিন্তু এই স্বপ্নের দাম কত? এক ত্রৈমাসিকে তারা প্রায় ৪০,০০০ কোটি টাকা মূলধনী ব্যয় বা ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স মানে হল নতুন কারখানা, যন্ত্রপাতি বা পরিকাঠামো তৈরিতে বিনিয়োগ। এই ৪০,০০০ কোটি টাকাটা কতটা বিশাল সেটা বোঝানোর জন্য বলি, এটা অনেক ছোট দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। এই বিপুল বিনিয়োগ থেকে রিটার্ন আসতে অনেক সময় লাগবে। ম্যানেজমেন্ট নিজেই বলছে, নবায়নযোগ্য শক্তি থেকে আয় শুরু হতে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় ঝুঁকির কথা তো এখনও বলাই হয়নি, ব্যাটারি তৈরির যন্ত্রপাতির জন্য চীনের উপর নির্ভরতা। এটা একটা বিশাল ভূরাজনীতিক ঝুঁকি, যা ম্যানেজমেন্টও স্বীকার করেছে। যদি ভবিষ্যতের এই বড় বাজেগুলো প্রত্যাশা অনুযায়ী ফল না দেয়, তাহলে এর প্রভাব কোম্পানির সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার উপর পড়তে পারে। এই যে তাসের ঘর, তার সবচেয়ে দুর্বল তাস কিন্তু এটাই। ঝুঁকি তো সব বড় পদক্ষেপেই থাকে, চাঁদে মানুষ পাঠানোরও ঝুঁকি ছিল। কিন্তু রিলায়েন্সের সুবিধা হল তাদের O2C এবং ডিজিটাল ব্যবসার মতো লাভজনক ক্ষেত্রগুলো এই নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ যোগান দিচ্ছে। তারা তাদের বর্তমান শক্তিকে ভবিষ্যতের শক্তি তৈরির কাজে লাগাচ্ছে। আর চীনের ওপর নির্ভরতার যে কথা বললেন, তারা তো শুধু একটি দেশের ওপর বসে নেই, তারা সারা বিশ্ব থেকে সেরা সরঞ্জাম সংগ্রহ করছে এবং একই সাথে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্যও বিনিয়োগ করছে। তাই ঝুঁকি থাকলেও আমার মতে তা সুচিন্তিত এবং নিয়ন্ত্রিত। কিন্তু যখন একই সাথে রিটেলে এত দ্রুত বিস্তার, টেলিকমের দেশব্যাপী 5G নেটওয়ার্ক তৈরি, মিডিয়াতে আধিপত্য বিস্তার এবং নিউ এনার্জিতে এই বিশাল বিনিয়োগ করা হয়, তখন কার্যনির্বাহী চাপ বা সেই এক্সিকিউশন টাইটনেস একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ম্যানেজমেন্টের এই স্বীকারোক্তিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এতগুলো ফ্রন্টে একসাথে যুদ্ধ করা কি দীর্ঘমেয়াদে টেকসই? এটাই আমার মূল প্রশ্ন। এই বিশাল কাঠামোটা কি নিজের ভারেই নিয়ে পড়বে না? সারসংক্ষেপে আমার অবস্থান হল, রিলায়েন্স একটি সুবিশাল, গভীরভাবে সমন্বিত বাস্তুতন্ত্র তৈরি করছে, যা বিচ্ছিন্নভাবে দেখলে বোঝা সম্ভব নয়। জিওর প্রযুক্তিগত ক্ষমতা, রিটেলের দেশব্যাপী নেটওয়ার্ক এবং নিউ এনার্জির ভবিষ্যৎ সম্ভাবনা, এই সব কিছু মিলে এমন এক শক্তি তৈরি করছে যা কার্যত অপ্রতিরোধ্য। আজকের এই বিশাল বিনিয়োগ এবং আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল সম্প্রসারণ আসলে ভবিষ্যতের একছত্র আধিপত্যের ভিত্তি স্থাপন করছে। এটা কোনো তাসের ঘর নয়, এটা একটা ইস্পাতের দুর্গ। অন্যদিকে আমার অবস্থান হল, এই ব্যাপক বিস্তার একটি বড় ঝুঁকির খেলা। প্রতিটি ক্ষেত্রে বিশেষায়িত এবং ক্ষিপ্র প্রতিযোগীদের সাথে পাল্লা দেওয়া কঠিন হতে পারে এবং কার্যনির্বাহের ক্রমবর্ধমান জটিলতা কোম্পানির গতি কমিয়ে দিতে পারে। আমার কাছে মূল প্রশ্নটি এখনও এটাই, এই সব কিছু একসাথে করার কৌশলটি কি দীর্ঘমেয়াদে টেকসই, নাকি এটি কোম্পানির সম্পদ এবং মনোযোগকে বিপজ্জনকভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে? এটা কি দুর্গ নাকি তাসের ঘর? আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে রিলায়েন্সের কৌশলকে দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব। একদিকে এটি সমন্বিত শক্তির এক অসামান্য উদাহরণ, যা ভারতের বাজারের জন্য এক নতুন মডেল তৈরি করছে। আর অন্যদিকে এটি অতি সম্প্রসারণের সম্ভাব্য ঝুঁকির একটি ক্লাসিক কেস স্টাডি হতে পারে। এর আসল ফলাফল কি হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে এই উপাদানটিতে আরও অনেক গভীরে গিয়ে বিশ্লেষণের সুযোগ রয়ে গেছে।